এখন দর্শককে অনেক সময় কানেক্ট করতে পারে, অনেক সময় করতে পারে না। তো দর্শককে কানেক্ট করার বিষয়টা এখন যেভাবে দেখা হয় যে অনেক বেশি বিজনেসের জায়গায় আসলে দেখা হইতেছে জিনিসটাকে, কিন্তু শিল্প তো আসলে শিল্প, পরবর্তীতে যে বিজনেসে রূপান্তর হয়েছে। এখন আমার মনে হয় যে একটা জিনিস যে একটা একটা গল্প যেভাবে তৈরি হয়ে আসতেছে সেটা একটা ব্যক্তির মাথা থেকেই আসতেছে, এবং সেটাকে পরবর্তীতে অন্য অন্য জায়গায় নিয়ে এক ধরনের আলাপ করা হইতেছে যে তারপরে তো ব্যবসার দিকে যাইতেছে। কারণ ব্যবসার বিষয়টা আসলে ডিরেক্টররা কীভাবে দেখতেছে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে শিল্পটা আসলে ডিরেক্টরের অন্তরের জায়গা থেকে আসলে তৈরি হয়, পরবর্তীতে শিল্পতে রূপান্তর হয়। এখন বিজনেসের বিষয়টা হয়তো আমি মাত্র শুরু করছি, সেই জায়গার চেয়েও অনেক বেশি ভালো বলতে পারবে আমার বড় ভাইরা। এটা আমরা সরকারের জায়গা থেকে একটা মানে সহযোগিতা পেলে সেটা আমাদের জন্য সহজ হয়। আমরা যখন পোস্ট প্রোডাকশনে কাজ করি, আমাদের 80% মুভি মোটামুটি একটু বাহিরের দেশে একটু যেতে হয় বা একটু সহযোগিতা নিতে হয়। তো সেটা হচ্ছে যে কারণ আমাদের এখানে প্রপার সাউন্ড, কালার এগুলার জায়গায় একটু ঘাটতি আছে। তো এগুলার জায়গা থেকেও আমাদের একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ পার হতে হয়। পাশাপাশি যেহেতু আমি অ্যাকশন ধাঁচে ছবি বানাই, সেই জায়গা থেকে আমাদের অ্যাকশন ওরিয়েন্টেড বা বিভিন্ন প্রপস বা মানে যেই রিগ বা মানে সব কিছু ইকুইপমেন্টের জায়গা থেকে একেবারেই কিছুই নাই, সেগুলো মোটামুটি মানে দড়ি দিয়ে ঝুলিয়ে কাজ করা হয়। তো এবং বাংলাদেশি একজন কোরিওগ্রাফার দিয়ে আমি পুরো ছবিটাই করেছি আমাদের বাংলাদেশি অ্যাকশন কোরিওগ্রাফার চুন্নু ভাইকে নিয়ে। তো এরকম একজন কোরিওগ্রাফারকে নিয়ে কাজ করা এবং মানে কিছু ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া একটা ছবি বানানো, এটাও অনেক বড় চ্যালেঞ্জ। গ্রাফিক্স বা ভিএফএক্সের জায়গা থেকেও আমাদের বাইরে যতটুকু যেতে হয় সেই জায়গা থেকেও এটা এত পরিমাণ একটা টাকার ব্যাপার যে আসলে সত্যিকার অর্থে আমরা সেটা পরিপূর্ণ করতে পারি না। সেটা আমাদের কাছে অনেক বড় একটা মানে চ্যালেঞ্জ যে আমরা প্রপারলি আসলে, কারণ টাকা তো লাগে আমাদের দেশে যেহেতু নাই, বাইরের দেশে কাজটাগুলো করতে হয়, সেই জায়গা থেকে তাদের সহযোগিতা কতটুকু পাই। আর এরপরে সাউন্ডের জায়গা থেকে আমাদের হচ্ছে যে প্রপার সাউন্ড তো আসলে মানে টোটাল সিস্টেমটাই নাই। তো সেই জায়গায় মোটামুটি আমরা একটা ভালো একটা ক্যামেরা কিনি একটা ছবি করার জন্য, ছবি বানানোর জন্য, কিন্তু কেউ আজ পর্যন্ত একটা সাউন্ড সেট আপ কিনলো না যে এটা ভাড়া দিয়ে বা কিছু করুক, মানে প্রপার যেই ব্যাপারটা যেটার জন্য আসলে আমরা বাইরে যেগুলো দেখি বা ইন্টারন্যাশনাল মানের যেই বিষয়গুলো চাই আর কি, দেখতে চাই। তো কালারের জায়গা থেকে হচ্ছে যে একটা প্রপার কালার মানে আমরা আসলে পাই না, আমাদের ওখানেই দ্বারস্থ হতে হয়, আছে কিন্তু বেটারটা নাই। আর এফডিসির জায়গা থেকে আমাদের এখনও পর্যন্ত 7 বছর আগের ক্যামেরা, তো 7 বছর আগের ক্যামেরার জায়গা থেকে আমরা আসলে সমসাময়িক কি শ্যুট করতে পারি, কারণ আমাদের একটা 35 নাই, একটা র্যাপটর নাই, একটা মানে এগুলো নাই আর কি। তো সেটাও আমাদের হচ্ছে বিভিন্ন প্রাইভেট জায়গাগুলো থেকে সেগুলো নিয়ে কাজ করতে হয়, যেগুলার এক্সপেন্স অনেক বেশি। তো এই নির্মাণের মধ্য থেকে আমাদের এগুলা পার হতে হয়। পাশাপাশি আমরা ছবি যখন রিলিজ করতে যাই, সেই রিলিজের মধ্যে আমরা ফাইনালি রিলিজ করার মধ্য থেকে খালি একজনকে পাই, সেন্সর বোর্ডের কিছু মানুষকে পাই, আর হচ্ছে আমাদের হল মালিক সমিতির সভাপতি উজ্জ্বল ভাইকে পাই। আর এছাড়া আমরা সত্যিকার অর্থে আমাদের যে অন্যান্য সভা মানে ইয়েগুলো আছে, সমিতিগুলো আছে, যারা আমাদের জন্য দিনরাত খেটে কাজগুলো করেন, আমরা তাদেরকে পাই না। আমাদের পাশে আমাদের কোনো সমিতিগত জায়গা থেকে কোনো প্রডিউসার, কোনো মানে ডিরেক্টর অথবা কোনো মানে কোনো ইয়েই পাই না। মানে সমিতি আমার পাশে থেকে কাজগুলো করবে হচ্ছে, সমিতির সাথে আমার কাজটা কি, আমার পাশে ছবি রিলিজের সময় একটা একটা মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মধ্যে থেকে যদি সে আমার পাশে না থাকে, তাহলে তো সত্যিকার অর্থে এটা আমি চাই আর কি আমার পাশে থাকুক, এটা চাই হচ্ছে তারা এটাকে করুক। আজকে ঈদের 8তম দিন আমি দেখলাম না সমিতিগুলোর জায়গা থেকে 8 জন 10 জন 15 জন মিলে এসে কোনো একটা রকস্টার দেখুক, কোনো একটা মানে রোহিত দেখুক, কোনো একটা দেখুক, বনলতা সেন দেখুক, আমি দেখি নাই। এটা তাদের কাজ, এটাই সিনেমা ইন্ডাস্ট্রির জায়গা থেকে তারা এই জায়গাগুলোতে করে। তাদের দেখতে হবে, তাদের না দেখুক, পছন্দ না হোক, এসে দাঁড়াতে হবে, কারণ তারা আমার মানে আমি তাদের মানে আমার প্রতিনিধি তারা।
তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের অনেক দায়িত্ব আছে, মানে এটা অ্যাভয়েড করাই যায় কিন্তু দায়িত্ব আছে। কিন্তু যেহেতু আমি একটা সংগঠন, একটা আজকে আপনারা এই প্রোগ্রামটা করছেন, কেন করছেন? একটা দায়িত্ববোধ থেকে করছেন। তো আমার কাছে মনে হয় যে এই দায়িত্ববোধটুকু থাকা উচিত, কারণ আমরা সত্যিকার অর্থে রিলিজের সময় আমরা খুবই গোবেচারা। একটা সেটা মানে মানে প্রডিউসার অজয় দা বলি, আর হচ্ছে যে এই মানে মানে এই আমাদের নতুন একজন প্রডিউসার বলি, যাই বলি না কেন সবাই গোবেচারা, যত শাকিব খান থাকুক আর হচ্ছে নতুন একজন আর্টিস্ট থাকুক। এই সময়ে আমরা চাই একটু পাশে দাঁড়াক। তাইলে হচ্ছে কি, আমরা তো অনেককে অনেক কিছু বুঝি না। এই যে বললো যে আমি আসলে কাউকে চিনি না, আমি তো ছোট মানুষ, আমি মাত্র আসছি। তো ছোট মানুষ মাত্র আসেই তো একটা হাত তো থাকবে, এটা চাই আর কি। এটা কোনো অভিযোগের জায়গা না, এটা চাওয়া। এখন সিনেমার দুর্দশা সিনেমার জন্মলগ্ন থেকেই ছিল, কারণ একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আসলে সিনেমার সূত্রপাত, সূচনা। ফলে সিনেমার জন্ম থেকে যেহেতু ইন্ডাস্ট্রি শব্দটা উচ্চারিত, ফলে আমরা যে নিরেট কাব্য সাহিত্য চিত্রকলার যে চর্চা করি, সেটার সাথে সিনেমার এই ইন্ডাস্ট্রিয়াল একটা পার্থক্য আছে। এখানে অর্থলগ্নির ব্যাপার থাকে এবং সেটা ফেরত আসার ব্যাপার থাকে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এভাবে হয় না, এভাবে করা যাবে না। এই যে অভিযোগ, তারপরে আমরা এই যে খুব মার খাওয়া, খুব নতজানু ব্যক্তিত্ব, এসব নিয়ে কোনো কিছুরই চর্চা হয় না। আপনি দেখবেন যে একজন ব্যবসায়ী, সে যদি সফল ব্যবসায়ী হয়, সে খুব কনফিডেন্ট একজন মানুষ, কেয়ার ফ্রি মানুষ। সে তার ব্যবসার স্ট্র্যাটেজি ঠিক করে, সব ঠিক আছে, কিন্তু কেয়ার ফ্রি মানুষ। তো শিল্পীদের এত নতজানু হতে হবে, এত বেশি মানে এত কেয়ার নিয়ে কাজ করতে হবে, এত দুশ্চিন্তা করে তো আসলে বাজার বুঝে শিল্প হয় না। একটা উদাহরণ দিয়ে আমার কথা সপক্ষে, আপনারা যদি ইউরোপে যান, আপনারা যদি লুভ মিউজিয়ামে যান, আপনারা যদি মোমায় যান, মিউজিয়াম অফ মডার্ন আর্ট, এইসব জায়গায় যদি যান, দেখবেন যে প্রতিদিন যে মিলিয়ন মিলিয়ন ডলার আয় হয়, সেটা কিন্তু মাস্টারপিস আর্টওয়ার্ক দিয়ে হয়। ফলে যারা অর্থলগ্নি করেন শিল্প সংক্রান্ত ব্যবসায়, তাদের বুঝতে হবে আপনি আসলে কত দিনের জন্য লগ্নি করছেন। আপনি যদি দুদিনের ব্যবসা হয়, যেটা বাংলাদেশে বহুল চর্চিত, যে ব্যবসাটা দুদিনের, আমরা আমাদের আর্কাইভ ভ্যালু নিয়ে ভাবি না, আমরা ভাবি না এটা কত দিন স্থায়ী হবে, আমরা ভাবি না আমাদের চলচ্চিত্রের জেনারেশনের উপর ইম্প্যাক্ট কী। এগুলো না ভেবে চলচ্চিত্র বানিয়ে বা কী লাভ? লাভ তো নেই। এখন যারা পুঁজিপতি, যারা সিনেমায় অর্থলগ্নি করবেন বা যে কোনো শিল্প মাধ্যমে অর্থলগ্নি করবেন, তাদেরকে না একটু উন্নত বিশ্বের দিকেও তাকাতে হবে। উন্নত বিশ্ব কখনো আর্ট প্যাট্রোনাইজ করতে দ্বিধা করেনি। যেমন তার্কোভস্কির, যখন সে অলরেডি একজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, তার যখন সোলারিস রিলিজ হয়ে গেছে, ইভান্স চাইল্ডহুড রিলিজ হয়ে গেছে, এরপর 1975-এ যখন তার্কোভস্কির মিরর রিলিজ হয়, তখন তিনি কিন্তু খুব সমালোচিত হয়েছিলেন। গল্পের কোনো আগামাথা নেই, কোনো ন্যারেটিভ নেই, এটা ব্যক্তিগত মানে আত্মপ্রেমের গল্প, এরকম অভিযোগ কিন্তু তার্কোভস্কি শুনতে হয়েছে, খোদ ইউরোপে শুনতে হয়েছে। এবং তার্কোভস্কি পরবর্তীতে তার ইন্টারভিউতে বলেছেন যে সমালোচকদের তীরে তিনি বিদ্ধ হয়েছেন, কিন্তু তার কাছে সাধারণ মানুষের যেসব চিঠি এসেছে, হাজার হাজার চিঠি, অধিকাংশ জায়গায় লেখা তার নিজের জীবনের প্রতিচ্ছবি তারা এখানে দেখতে পেয়েছেন। ফলে শিল্প কিভাবে মানুষের কাছে প্রচারিত হয়, যেহেতু আমি গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে কিছু লোক যে হয়তো ক্রিটিক হিসাবে স্বীকৃত, বা গণমাধ্যম, আপনাদের হাতে কিন্তু অনেক বড় দায়িত্ব এবং ক্ষমতা দুটোই আছে। ফলে বলে দিলেন এটা মাথার উপর দিয়ে গেল, এটা হলো না। তারপরে এবার দেখলাম এই যে রকস্টার, একটা মিউজিক্যাল মুভি, ওখানে প্রত্যাশা করা হচ্ছে শাকিব খান কেন মারামারি করলো না, গোলাগুলি করলো না। এখন আপনার তো, হ্যাঁ, আমি দর্শক হিসাবে বলছি, আমি দর্শক হিসাবে বলছি, আমার মনে হচ্ছে মিউজিক্যাল মুভি। তাহলে মাসুদ হাসান উজ্জ্বল তার নিজের ছবি নিয়ে একটু বলুক এখন। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমার প্রশ্ন হচ্ছে
হ্যাঁ 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 তার আগে কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত জনরাগুলোর আমি নিজে ওন করি কিনা সেটা কিন্তু প্রশ্ন। আমার ব্যক্তি স্বাধীনতা আছে শিল্পী হিসাবে, যেমন যদি বনলতা সেন যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ দর্শকের আমি যদি বলি বনলতা সেন প্রতিষ্ঠিত কোনো জনরার ছবি না, তাহলে কি দর্শক এটা ত্যাগ করবে? যদি বনলতা সেনের ইন্টেনশন থাকে টু ইন্ট্রোডিউস আ নিউ জনরা, ইউ হ্যাভ টু ওয়েলকাম দ্যাট, ইউ শুড। এবং এটা না করলে যেটা হচ্ছে মুশকিল, আমরা নতুনকে কখনো গ্রহণ করতে যদি প্রস্তুত না হই, যেটা বরাবরই আমাদের সাবকন্টিনেন্টে একটা প্রবণতা যে আমরা নতুনকে গ্রহণ করতে চাই না, আমরা নতুন বিষয়কে খুব দ্রুত সমালোচনা করে ফেলি এবং সেটাকে কিভাবে রহিত করা যায় সেটা নিয়ে আসি। এবং আপনারা দেখবেন যে এগুলো আমার একার দাবি না, সারা বিশ্বে যারা চিন্তাশীল মানুষ তাদের দ্বারা একটা কথা অলমোস্ট প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে সাধারণ মানুষ চিন্তার দায়িত্বটা নেয় না। এটা তো সত্যি কথা, কারণ সাধারণ মানুষ সাধারণ হয়েছে তার সাধারণ কর্মকাণ্ডের কারণেই। যেহেতু সাধারণ মানুষ তার চিন্তার দায়িত্ব নেয় না, তাহলে যারা অসাধারণ কর্মকাণ্ডের সাথে জড়িত চিন্তার দায়িত্বটা তাদের, ফলে চিন্তা প্রতিষ্ঠিত করার দায়িত্ব বর্তায়, এটা পারস্পরিক দায়িত্ব। যেমন আমাদের সন্তান কেন বকে গেল, আমাদের সন্তান কেন সুস্থ সংস্কৃতির সাথে নাই, এই অভিযোগ করার আগে আমরা প্যারেন্টস হিসাবে কি করেছিলাম সেটাও তো জরুরি। বলেন যে ঠিক আছে আপনি তাহলে একটা নাটক লিখে দেন, আমরা সেটা মঞ্চস্থ করি। হ্যাঁ, তখন উনি যে নাটকটা লিখলেন, প্রথম নাটকটা লিখলেন গ্রীষ্ম, সেটা মঞ্চস্থ করলেন এবং সুপার ফ্লপ। হ্যাঁ, এবং হচ্ছে সেটা দর্শক দেখলেন না। তখন কিন্তু তিনি বললেন যে, গিরিশ ঘোষই বললেন যে এই নাটকটা দর্শক আমার এখানে তৈরি হয়নি। কিন্তু পরবর্তীতে সেই নাটকটা যখন আমাদের স্টার থিয়েটার হয়েছে, কলকাতার রবীন্দ্র সদনের অন্যান্য দলগুলো করছে, কিন্তু তখন কিন্তু আমরা টিকিট পাইনি, আমি 7 দিনও কিন্তু সেই টিকিট পাইনি। মানে পরবর্তীতে আমার কিন্তু দর্শকটা তৈরি হয়েছে। আজকে যে সিনেমাটা আমার হচ্ছে দর্শক নিচ্ছে না বা দর্শক গ্রহণ করছে না বা দর্শক গ্রহণ করতে পারছে না, আমরা সেই দর্শকটা কিন্তু তৈরি করতে পারি না। হয়তো আগামীতে হয়তো বা সেই দর্শক তৈরি হবে, সেই দায় কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা একটু যদি বলি যে একটি সিনেমাকে আমরা কি যথেষ্ট সময় দিতে পারছি? একটা সিনেমা তৈরি করার আগে যে ধরনের গবেষণা প্রয়োজন, একটা চরিত্র নির্মাণের জন্য যে ধরনের সময় প্রয়োজন, সেটাকে আমরা সময় দিতে পারছি? সবাই কম বেশি যেই জোনটা নিয়ে সাফার করে, আমি মনে হয় একমাত্র বা আমি মনে হয় অনেক লাকি যে আমার আসলে ওই জায়গাটা নিয়ে সাফার করতে হয় নাই আমার প্রথম ফিল্মে। দো আমার নিউ ফিল্ম মেকার, প্রথম আমার ফার্স্ট সিনেমা আমি বানালাম এই মাত্র। তো যে জায়গাটা বলতেছিলাম যে আমি লাকি, সেটা হচ্ছে যে আমার যে প্রডিউসার বা সানমোশন পিকচার্স, ওনারা আসলে আমাকে ওই যে ভাই যেটা বলতেছিলেন যে একটা ডিরেক্টরের আসলে প্রথমে প্রডিউসার ম্যানেজ করা লাগে, তারপর প্রডিউসারের কাছে কাস্টিং বিক্রি করা লাগে, দেন আসলে জায়গায় জায়গায় সিনেমার হলের জন্য দৌড়াতে হয়। ওই একটা পার্টিকুলার জায়গায় আমি মনে হয় একটা ভালো এক্সাম্পল, বা আমার প্রডিউসাররা মনে হয় একটা ভালো এক্সাম্পল যে তারা আসলে ডিরেক্টরকে এই প্রেশারটা দেয়নি বা এই প্রেশারটা আমার নিতে হয়নি। এবং আমার কাছে মনে হয় যে আমি আসলে যেই জায়গাটুকুতে লাকি যে আমি একটা ভালো প্রডিউসার পাইছি, যেখানে আমার যাদের কাছে আমার কাস্টিং বিক্রি করা লাগে নাই, আমার হলের জন্য আমার স্ট্রাগল করা লাগে নাই, আমার স্ট্রাগল ছিল পুরোটাই মেকিংয়ে। সো আমার মনে হয় যে বাকি যত ফিল্ম মেকার, যত ডিরেক্টররা আছেন, তারা যদি আসলে আমার মতো এরকম এক্সাম্পল সেট করতে পারে বা বাকি প্রডিউসাররা যদি আসলে এরকম হয়, তাহলে আমার মনে হয় যে ওনাদের জন্য বা বাকি এরপরের ফিল্ম মেকার বা ফিউচার ফিল্ম মেকার বা যারা আরও ছবি বানাচ্ছেন তাদের জন্য অনেক ইজি হবে। সো আমি এটা একটা এক্সাম্পল হিসেবে সেট করতে চাই যে আমার প্রডিউসার আসলেই আমাকে অ্যাজ এ ডিরেক্টর ওই ধরনের কোনো স্ট্রাগল আমার করা লাগে নাই। আমি যত ধরনের স্ট্রাগল করছি সব কিছু সিনেমা বানানো নিয়ে, সিনেমার মেকিং ভালো করা নিয়ে, সিনেমা লিখা নিয়ে, সিনেমা কাস্টিং কস্টিউম ওগুলি নিয়ে করছি, হুইচ ইজ আমি মনে করি যেটা একান্তই আমার কাজ ছিল। আমার প্রডিউসাররা আমাকে ওই মহলটা তৈরি করে দিতে সাকসেসফুল যে আমার আসলে আর অন্য কোনো জায়গায় যাওয়া লাগে না। এবার আসি ভাইয়ার ওই কোশ্চেনটা থেকে যে টাইম। সো আমি যে অ্যাঙ্গেল থেকে আসলে প্রথম সিনেমাটা বানাইছি বা প্রথম সিনেমাটা রিলিজ করলাম, ওইখানে আমার আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টাইম। এটা আসলে কোনোভাবে মানে ডিনাই করতে পারবো না। উনি একদম টু দি পয়েন্ট বলতেছিল যে
একটা ক্যারেক্টার বিল্ড আপ করার জন্য। আর মূলত আমি যে টাইপের একটা ক্যারেক্টার বানাইছি যে সামওয়ান যে আসলে মিউজিশিয়ান না, বা মিউজিশিয়ান হওয়া তার কাজও না, উনি তো একজন অ্যাক্টর, একজন নায়ক, হিরো। তো ওনার তো আসলে মিউজিক শেখার কথাও না, বা পৃথিবীতে এরকম আরও যত বহিমিয়ান র্যাপসডি হয়েছে যে ফ্রিডি মার্কারির ক্যারেক্টারটা যে প্লে করছে, ও গিটার বাজাতে বা পিয়ানো বাজাতে জানতো না, বাট ক্যারেক্টারের জন্য সে পিয়ানো বাজানো শিখছে। বা আমরা যদি ইমতিয়াজ আলী রকস্টারের কথা বলি, রণবীর কাপুর ওই ক্যারেক্টারটা প্লে করার জন্য ভালোভাবে গিটার শিখছে। সো ইটস আ ম্যাটার অফ টাইম। একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট শেখা এটা আসলে পৃথিবীর কারো পক্ষে আসলে পসিবল না যে গিটারটা আমি আসলে 2 দিনে বাজানো শিখবো। এটা এটা পসিবলই না, এটা সাইন্টিফিক্যালি ফিজিক্যালি এটা কোনোভাবেই আসলে সম্ভব না। এটার জন্য একটা মিনিমাম টাইম লাগবে, যত ট্যালেন্টেড মানুষই হোক। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা সারপ্রাইজিংলি অনেক কী বলে অনেক তাড়াতাড়ি জিনিসপত্র গেইন করতে পারে, তাড়াতাড়ি জিনিসপত্র অবজার্ভ করতে পারে, তাড়াতাড়ি জিনিসপত্রকে নিজের ক্যাপাবিলিটিতে নিয়ে আসতে পারে। এরকম মানুষ পৃথিবীতে অনেক আছে। বাট তারপরও একটা গিটার শিখতে একটা মানুষের মিনিমাম 1 মান্থ টাইম লাগে, এটা একটা বেসিক। এবং একটা রকস্টার, আমি যে কোনো রকস্টারের নাম বলি পৃথিবীতে, বা আমি যাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আসলে এই সিনেমাটা বানানোর চেষ্টা করছি, যে কোনো রকস্টারের বডি ল্যাঙ্গুয়েজ থাকে, হাঁটা চলার বিষয় থাকে, সব কিছুই একটু মানে একটা রকস্টারের একটা ডিফারেন্ট ভাইব থাকে, সব কিছুই আলাদা। সো ওই জায়গা থেকে আমাদের যেই টাইমলাইন, বা যেরকম ওই ভাইয়া বলতেছিল যে যারা আসলে অর্থটা বিনিয়োগ করে, যারা তাদের একটা তাড়া থাকে যে আচ্ছা আমি এখন কথার কথা 5 কোটি টাকা ইনভেস্ট করছি, 10 কোটি টাকা ইনভেস্ট করছি, সো আমার একটা টাইম ফ্রেম আছে, আমি আজকে ডিসিশন নিছি, আমি এই টাইমের মধ্যে আমার টাকাটা আবার গেট ব্যাক চাই। সো অফকোর্স এটা নিয়ে আমাদের ওয়ার্কআউট করা উচিত। আমরা এখন কথার কথা, আমি রুশো আজকে কোরবানিতে সিনেমা রিলিজ করার পরে আমি মেবি চিন্তা করতেছি আচ্ছা নেক্সট ঈদেও আমার সিনেমাটা করব, বা তারপরের ঈদে করব। আমাদের আসলে এই জায়গা থেকে শুরুতে এইটাতে আমার মনে হয় আমার ওয়ার্কআউট করা উচিত। ইনফ্যাক্ট আমি এই ছবি বানানোর পর আমার তো আসলে ফার্স্ট ফিল্ম, অ্যান্ড আম টেকিং ইট অ্যাজ পুরোটাই আমার একটা লার্নিং প্রসেস। আমি ফ্রম দ্য ডে ওয়ান আজকে পর্যন্ত এই সব কিছুই আমার জন্য অনেক নতুন, এবং আমি আসলে প্রত্যেকটা স্টেপে আমি জাস্ট শেখার চেষ্টা করতেছি। তো এগুলো আমার একটা শেখার একটা পার্ট। ওইখানে আমি যেটা মনে করি যে আমাদের আসলে টাইমটা নিয়ে আসলেই ওই জিনিসটা মাথায় রাখা উচিত, অ্যান্ড ওইটা ভেবে আসলে গল্প নির্মাণ করা উচিত। আমি সুমন ভাইয়ের অনেক বড় একজন ফ্যান, আমি ভাইয়ার কাজ অনেক বছর ধরে দেখি, এবং ওনার কাছ থেকে আমি এই জিনিসটা দেখছি যে ভাইয়া আসলে হাওয়া বানাইছে। সো আমি ওনার সাথে আমি ছোট্ট করে একটু গল্প বলি একটা। আমি ভাইয়ের সাথে মিটিং করতেছিলাম, আই ওয়াজ ট্রাইং টু বি দ্য ফার্স্ট স্টেডি অর সামথিং ইন হাওয়া। তখন আমার ভাইয়ের সাথে একবার মিটিং হয়েছিল যে ভাই আমি আপনার সাথে হাওয়াতে কাজ করতে চাই। আমি যখন ভাইয়ার সাথে এই মিটিংটা করছি তার 5 থেকে 6 বছর পর সিনেমাটা রিলিজ হয়েছে, যখন আমি ফুল ফ্লেজেড ডিরেক্টর হয়ে গেছি। সো হি টুক টাইম, দ্যাটস ওয়াই হাওয়া ওইটা বোঝা যায় যে মানে একটা কমপ্লিট সিনেমা। সো আমরা যদি আসলে ডেফিনেটলি সবাই যদি এরকমভাবে কাজ করতে পারি যে আচ্ছা ঠিক আছে আমার এই সিনেমাটার জন্য আমার একটু টাইম লাগবে, এই গল্পটা লেখার জন্য একটু টাইম লাগবে, ওটা যদি আসলে আমরা কোপ আপ করতে পারি ডেফিনেটলি আমরা আরও অনেক ভালো সিনেমা বানাতে পারবো। এখানে ভাইয়া যে জয় ভাই একটা কোশ্চেন করেছেন কেন সিনেমাটা সময় মতো ঠিক হয় নাই, শেষ হয় নাই। আর 2020-এ শুরু করেছিলাম সিনেমাটা, আর 2026-এ এসে আমরা যখন লাস্ট মোমেন্টে, আমার মনে আছে ঈদের দিন বিকাল 4টায় আমরা মোটামুটি ফার্স্ট ড্রাফট শেষ করেছি। এখন শুধু লাইবিলিটি শুধুমাত্র ডিরেক্টরের উপর থাকে না, ডিরেক্টর চায় তার সন্তানটা ঠিক টাইমে ভূমিষ্ঠ হোক। আমি যেহেতু কিছু হাউস বেস কাজ করি, আমার এটা 8ম সিনেমা রিলিজ হচ্ছে, সো সেক্ষেত্রে সিনেমার অভিজ্ঞতা, রিলিজের ক্ষেত্রে কিছুটা অভিজ্ঞতা আমার আছে। প্রযোজককে বারবার আমরা চেষ্টা করছি বলার জন্য আমরা সিনেমাটা রিলিজ দিতে চাই, আমাদের অনেক অংশ শুটিং বাকি ছিল। 5 বছর আগের আর্টিস্টের যে মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা 5 বছর পরে এসে চেঞ্জ হয়ে যায়, খুব স্বাভাবিক ব্যাপার। একটা সময় এসে প্রযোজক সিনেমাটা আর কন্টিনিউ করলেন না। ঠিক ঈদের কিছুদিন আগে তারা আমাদেরকে বারবার যতবার সময় চেয়েছেন আমাদের কাছে যে আমরা সিনেমাটা আবার শ্যুট করবো, আমি অলওয়েজ অ্যাভেলেবেল ছিলাম, বিকজ অফ সিনেমাটা আমার খুবই প্রিয় একটা গল্পের একটা সিনেমা। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা বইয়ের অবলম্বনে গল্প এবং চিত্রনাট্য সবই লিখেছেন আব্দুল আজিজ স্যার। তো আমি চাইছিলাম যে আমার অডিয়েন্সকে এটা স্পাই যে ফিল সেটা আমি যেন চমৎকার দিতে পারি, কারণ আমি অ্যাকশন জনরা সিনেমা করতে ভালোবাসি। বাট
একেবারেই লাস্ট মোমেন্টে এসে যখন আমাকে প্রোডাকশন হাউস বললেন যে সিনেমাটা রিলিজ দিবে ঈদে, আমি একটু আসলে এটা সম্ভবত ঈদের 20 দিন আগের কথা। তো আমি বললাম যে সিনেমার যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে যে 5 বছর আগে শুটিং হয়েছে, ফার্স্ট ড্রাফট এডিটটাও নাই ঠিকভাবে করা, গ্রাফিক্স টাফিক্স সবই আনকমপ্লিট, আমরা এটা কীভাবে মুভ করবো। তো ওনাদের অপিনিয়ন ছিল যে জানি না কীভাবে করবে, বাট করতে হবে। আর আমাদের এখানে রাসেল রানা যে ছেলেটা চ্যানেল আইয়ের রিয়েলিটি শো থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে, তার কেরিয়ার, সবার কেরিয়ার, সিনেমার ফুটেজেরও বয়স হয়েছে, সব কিছু চিন্তা করে ভাবলাম যে ওকে আমরা একটা রিস্ক নেই। দ্যাটস দ্য রিজন আমরা রিস্ক নিলাম। এবং সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে এটা একটা পরিচালকের টর্চার, বড় ধরনের টর্চার। আমি সিনেমাটাকে কমপ্লিট করে দিতে পারলে আমি বিশ্বাস করতাম যে যে পরিমাণ মানুষের কাছ থেকে আসলে অ্যাপ্রিসিয়েট পাচ্ছি তার থেকে অনেক বেশি পাইতাম। এবং একজন পরিচালক তার সিনেমাটা শেষ করে ডিসিপি দেওয়ার জন্য বা সেন্সর দেওয়ার জন্য সে সিনেমাটাও দেখতে পারে না কেমন হলো, এটা এক ধরনের মেন্টালি টর্চার, ভয়ানক টর্চার। তো সেক্ষেত্রে লাকি রসু বললো যে রসুর কোনো প্রেশার ছিল না। হ্যাঁ, আমার প্রচুর প্রেশার ছিল, আমার সিনেমায় গান দরকার ছিল না, আমার সিনেমা গান ঢুকে গেছে। হ্যাঁ, তো এই ধরনের কিছু অসঙ্গতি ছিল সিনেমার ভিতরে। আমি আমার আর বাবু ভাই বলে গেলেন, অনেক জনরার কথা বলেন, অনেক লজিক্যাল কথা বলেন, অনেক কিছু বললেন। আমি মনে করি সিনেমার তো একজন ফিল্ম মেকার যেই ফ্রিডম নিয়ে যেভাবে বানাবে সিনেমাটা, তার সেটাই ফিল্ম। এখানে জনরা কোনো ফ্রেম বা এটা গন্ডির ভিতরে আটকে থাকবে, হ্যাঁ, তাহলে নতুন কিছু সৃষ্টি হবে না। ফিল্ম মানে তো নতুন কিছু, তাই না? প্রত্যেকটা সিনেমা একটা ক্যারেক্টার দাঁড়ায়, এবং বড় বড় নির্মাতারা যে কাজটা করেন তার সিনেমাটা একটা চরিত্র ধারণ করেন। আগে আমি চোখ বন্ধ করলে বুঝতে পারবো যে সুমন ভাইয়ের আমি হাওয়া দেখতে পাচ্ছি, আমার চোখ বন্ধ করলে আমি একটা ক্যারেক্টার দেখতে পাবো। দ্যাটস দ্য ফিল্ম অ্যাকচুয়ালি। এই নতুন একটা ডিজাইন, এই নতুন একটা চরিত্র তো নির্মাণ করাটাই হচ্ছে একটা পরিচালকের কাজ। তো আমার দিক থেকে আমরা যে পপুলার কন্টেন্ট বানাই, আমি বললাম না কমার্শিয়াল সিনেমা, বিকজ অফ এভরি যেখানে আটানা পয়সা ইনভেস্ট হয় সেটাই কমার্শিয়াল। সেটা আর্ট ফিল্ম বলতে কোনো শব্দ নাই, সবই কমার্শিয়াল। যেখানে অর্থের লেনদেন হয় সেটাই কমার্শিয়াল। তো চরিত্র দেওয়ার কারণে একটা লাইব্রেরি থাকে ডিরেক্টরদের অবশ্যই। আমি চেষ্টা করেছি আমার সিনেমাটা যারা দেখেছেন যে আমার লিমিটেশন বাজেট, খুবই লিমিট বাজেটের ভিতরে যতটুকু করার আমি বেস্ট করার চেষ্টা করেছি আমার দিক থেকে। এবং আমি এতটা এক্সপেক্ট করি না যতটা গুড ফিডব্যাক পাচ্ছি, সত্যি কথা বলতে। কারণ আমি আমার লিমিটেশন সবচেয়ে ভালো করে জানি, আমি কোন জায়গা থেকে সিনেমাটা শেষ করে এই পর্যন্ত অডিয়েন্সকে দেখাচ্ছি সেটাও আমি খুব ভালো করে জানি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমি ওয়েল অ্যাপ্রিসিয়েট পাচ্ছি। যেগুলো করি সেগুলো একেবারে বুঝি না বিধায় আমি ব্যবসার থেকে দূরে থেকে ছবিটা বানাতে চাইছি, সেটা হাওয়া হোক কিংবা রোদ হোক। সো হয় কি যে যে প্রসঙ্গ থেকে কথাটা হলো যে হাওয়াতে মানুষের যেই উন্মাদনা কিংবা মানুষ যেভাবে হাওয়া দেখতে পেরেছিল, রোদে এসে সে আর এক হাওয়ার মতো কিংবা হাওয়ার থেকেও আর একটা কিছু দেখতে চায়, এরকম হওয়াটাই স্বাভাবিক। দর্শক এরকমই দেখে। লাইক শাকিব খানকে দর্শক একটা জায়গা থেকে কিন্তু পোর্ট্রে করছে, কিংবা শাহরুখ খানকে কিংবা আমির খানকে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে জীবনানন্দ দাশের কাছ থেকে কিন্তু জীবনানন্দ দাশের পোয়েট্রি ওইটাই মানুষ শুনতে চাইছে। রবীন্দ্রনাথের কাছ থেকে তাও, লালনের কাছেও তাই। লালনের কাছে কিন্তু আমাদের যেই বিনোদনের যেই জায়গা, যে আমরা যেই গানগুলো শুনি, সেই গান লালনের কোনো একটা গান যদি সেরকম পেয়ে যাই যে এরকম সস্তা লিরিক, তাহলে কিন্তু আমরা খুবই আশ্চর্য হব উনি ওইটা লিখছে কেন। কারণ ওইটা উনি তার দীর্ঘ জীবনের ভিতর দিয়ে সেটা হয়। সিনেমা যেটা হয়, আমাদের জীবনে একটা অভ্যস্ততা থাকে, মানে সকালে উঠে আমরা দাঁত ব্রাশ করি, নাগরিক জীবনে একটা আছে। হয়তো অনেক আগে দাঁত ব্রাশ করতো না মানুষ, কিন্তু সভ্যতার সাথে সাথে আমাদের দাঁত ব্রাশ করতে হয়। তো আমরা একদিন যদি দাঁত ব্রাশ না করি আমাদের অস্বস্তি হয়, কারণ এটা আমাদের দৈনন্দিন কাজ, রুটিন। তো এই রুটিনের বাইরে যখন কোনো কিছু হয় তখন এক ধরনের অস্বস্তিতা তৈরি হবেই। তো সিনেমার গল্প বলা কিন্তু যখনই আপনি রুটিনের বাইরে, মানে কোনো একটা 3 অ্যাক্ট আর 5 অ্যাক্টের বাইরে যে কেউ একজন গল্প বলবে, তখন সবাই দুই ভাগে বিভক্ত হবে। হাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল যে হাওয়া সিনেমার গান এবং নানা কিছুর কারণে দর্শকের মনে একটা উন্মাদনা হওয়ার কারণে আমি কিছু ছাড় পেয়েছিলাম। মানে গল্পের যেই ওপেন এন্ডিং, ওইটা দর্শক আমাকে ছাড় দিয়েছিল, কিন্তু ছাড় দেয়নি। মানে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় শুনতে পেরেছি, লেখালেখিতে পেরেছি, সামনাসামনি বুঝতে পেরেছি যে মানুষজন হাওয়ার এন্ডিং নিয়ে খুশি না। কিন্তু সেটা তো আমার কিছু করার নেই, আমি তো এই এন্ডিংটাই চেয়েছিলাম। তো আমি একটা ছবি 5-6 বছর ধরে কাজ করলাম, এন্ডিংটা নিশ্চয়ই আমি কোনোভাবে মিলিয়ে দিতে পারতাম। তো ওইটা আমি কিংবা রোদে নিয়েও একই রকম কথা হচ্ছে। সো আমার থার্ড সিনেমা যে দর্শক বুঝতে পারবে যে আমাকে তারা পুরোপুরি বয়কট করবে নাকি আমার ছবি দেখবে।
সো বিষয়টা হচ্ছে যে যদি দেখে থার্ড সিনেমাও আমি তাদেরকে আনন্দ দিতে পারলাম না, এন্ডিংয়ে যে তারা যেটা চায় সেটা হচ্ছে না, উনি আর এক রকম এন্ডিং করেন, সেটা আমি বুঝি না, তাহলে তো আমাকে নিশ্চয়ই বয়কট করবে। তো আমি ওইটা পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমার সিনেমাগুলো কিভাবে হয়, না নিশ্চয়ই, মানে আমার কাছে মনে হয় যে সিনেমা যে কোনো আর্ট ফর্মে আমার তো ওই কাজটা থাকতে হবে যে আমি কী জন্য ছবি বানাই। আর ওই যে অভ্যস্ততার কথা বললাম, মানে অভ্যস্ততা, মানে আমি যেই ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব কম কথা হয়, মানে ফিল্ম ল্যাঙ্গুয়েজ। সো সারা পৃথিবীতেই সিনেমা মানে কিন্তু একটা ওই সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ, ওইটা নিয়েই সবচেয়ে বেশি কথা হয়। আমাদের সিনেমায় কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনুপস্থিত, মানে সত্যজিতের ছবি, যে কোনো ছবি দেখলে এটা সত্যজিৎ রায়ের ছবি, এটা বোঝা যায়। ঋত্বিক ঘটকের ছবিও তাই। তো আমি যাদের ছবি দেখি সেটা জিমজিয়ার মোশক, সেটা চাইনিজ ফিল্ম মেকার জাঙ্গিমোর হোক, সো জাঙ্গিমোরের ছবি আমি যখন দেখি, যেটাই ছবি দেখি, আমি ছবির শুরুতেই বুঝতে পারি এটা আমি যখন দেখেছি, আমি যদিও তার সব ছবি দেখেছি, কিন্তু আমি বলছি যখন আমি তার ছবি দেখেছি আমি শুরুতেই বুঝে ফেলছি এটা তার ছবি। কিংবা কিমকেদুকের ছবি 5 মিনিট দেখতে দেখতে বোঝা যায় এটা কিমকেদুকের ছবি, মানে ওইটার যে আসপেক্ট, ওইটার যে গল্প বলার ধরন, ওইটার যে ভিজুয়াল কিংবা ওর যে মেটাফোর, সেটা ওই ডিরেক্টরকে ক্যারি করে। তো হয় কি যে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ, ফিল্ম মেকাররা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে খুব সচেতন না, এটা আমার ফিলিং হয় যে আমরা কখনো কখনো হলিউড বলিউড দ্বারা প্রভাবিত। আমাদের বাংলা সিনেমার ফাইট কেমন হবে, আমাদের বাংলা সিনেমায় প্রেম কেমন হবে, আমাদের বাংলা সিনেমার সামাজিক গল্পটা কেমন হবে, ঘরের গল্পটা কেমন হবে, আমাদের শহরের গল্পটা কেমন হবে, এইটা আলোচনার গল্প না। এটা হচ্ছে সিনেমা এমন একটা বিষয়, এটা পাঠেরও গল্প না, এটা সিনেমাটা করে দেখাইতে হয়। কারণ আমি যদি একটা ছবি না বানাই, আমি বলে দিলাম এটা অঞ্চলের গল্প, না, এটা হবে না। ওটা অঞ্চলকে দেখা যেতে হবে সিনেমার ভেতর দিয়ে, ওটার পাঠন কিংবা পঠনের ভেতর দিয়ে এটা হবে না। অন্যান্য বিষয় আমরা কথা বলতে পারি, সিনেমা এমন একটা মিডিয়াম যেটা পর্দায় তুলে ধরতে হয়, পর্দার ভেতর দিয়েই সেটা দেখতে পাওয়া যায়। সো আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে যেটা আলোচনার বিষয়, এতক্ষণ আলোচনা হচ্ছিল আমাদের টাকা নাই, আমাদের এটা নাই সেটা নাই, হ্যাঁ এটা এটা সত্যি কথা। এই নাই বিষয়টা নিয়ে যদি আমরা অনেক আলোচনা করি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। কারণ আমরা কিন্তু দরিদ্র দেশ, আমাদের পেঁয়াজও নাই, পেঁয়াজ কিন্তু আসতে হয় ইন্ডিয়া থেকে। তো এখন এই সমস্ত কিছু কিন্তু আমাদের আমদানি করতে হয়, কিন্তু আমরা এখানে কীভাবে ফসলটা ফলাবো সেটাও তো আমাদের ভাবতে হবে। আমাদের জৈব সারটা কী, আমাদের কৃষি পদ্ধতি কী, আমরা কীভাবে শস্য ফলাবো সেটা যেমন ইম্পর্টেন্ট, নিজস্ব চিন্তা। সিনেমারও তো একটা শস্যের মতো। আমি আমার সিনেমার গল্প, আমার কালার গ্রেডিং আর্টিস্ট যে, কিংবা আমার এডিটর, কিংবা আমার মিউজিশিয়ান, সেটাকে আমরা এখানে তৈরি করতে পারি। আমার কাছে মনে হয় আমাদের চারপাশে অসংখ্য ট্যালেন্ট আছে, আমরা না দেখে হয়তো এটা করি না। আবার আমাদের অনেক কিছু নাই, সেটার জন্য আমাদের যেতে সমস্যা নাই, আমরা ইন্ডিয়ায় গেলাম, ইউরোপে গেলাম, কালার গ্রেডিং করলাম, সাউন্ড করলাম, কোনো প্রবলেম নাই। বাট আমাদের যেখানে নাই সেটা নিয়েও আমাদের কাজ করা যেতে পারে যদি আমরা আমাদের সিনেমার ভাষা কি এটা বুঝতে পারি। মানে লাইক কালচারালি একটা ব্যাপার আছে যে আমার ছবির অ্যাকশন দৃশ্য কিংবা আমার ছবির পটভূমি তৈরি হবে প্রেম, ভালোবাসা, আমি যেই গল্প বলি সেটা আমার দেশের ছবি হচ্ছে কিনা সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় না। এখন রোদ হাওয়ার জায়গা থেকে রোদের আমার চ্যালেঞ্জ ছিল আমি একটা ভিন্ন গল্প এবং আমি নিজেকে একটু সামনে বাড়াতে দেখতে চেয়েছিলাম। মানে আমি যখন হাওয়া করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এই সিনেমা কি দর্শক দেখবে, কিন্তু ব্যাপারটা ঘটেছিল সিনেমাটা দর্শক দেখেছিল। রোজ যখন করেছিলাম তখন আমার একটু সাহসটা আমার একটু বেশি বলা যেতে পারে, যে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু হাওয়া দেখেছে তাহলে আমি দর্শককে আর একটু চ্যালেঞ্জ দিই, দর্শকের মনোজগতে চিন্তা করার দায়িত্বটা তো আমার একটু, মানে যারা ফিল্ম মেকার সবাই, মানে যে পেইন্টার, যে কবিতাটা লেখে, ও এখন শক্তি যখন কবিতা লিখছে কিংবা জীবন দর্শক দেখছে, তার কবিতা কি হুমড়ি খেয়ে পড়ছে সবাই পড়ার জন্য না? কিংবা ভ্যান গগ যখন ছবি আঁকছে তার ছবি তো বিক্রি হয় নাই, তার ছবি তো ফুটপাতে তার দাঁড়া করায় তাকে ছবি করতে হয়েছে। সো বিষয়টা ওই যে 7 দিনের অর্জন হইলে আমাকে অর্জনটা এখনই দেখাইতে হবে, কিন্তু আমি যদি একটু লম্বা টাইমের অর্জন বলি তাহলে সেটা লম্বা টাইম ধরে একটা সিনেমার একটা আর্ট ফর্মের অর্জন হয়। সো রোহিত আমার কাছে ওই চ্যালেঞ্জটার একটা কাজ ছিল যে আমি দর্শককে মনে আর একটু প্রশ্ন তৈরি করতে চাই, দর্শক ছবিটা দেখে আমাকে গালি দিক
কিংবা ছবিটা ভালো লাগুক কিংবা ছবিটা যেটাই হোক, কিন্তু দর্শকের মনে কিছু প্রশ্ন তৈরি হোক, সে সিনেমা হল থেকে বের হয়ে কিছু প্রশ্ন করুক। কারণ এটা হয় কি যে সিনেমা প্রত্যেকেই তার ব্যক্তিগত জায়গা থেকে ডিকোড করে, পার্সোনালি ডিকোড করে। কারণ আমি একটা ছবি বানাচ্ছি, ওইটা আর্টিকুলেট করতে আমি নিজেই তো পারি না, কারণ হচ্ছে আমি তো একটা মায়ায় পড়ে ছবিটা বানাই। তো ছবির তো অনেকগুলো পার্সপেক্টিভ থাকে। সো দর্শক যখন এটা ডিকোড করতে চায়, সেটা আসলে তার যেই দেখা, তার যে পছন্দ, তার যে রুচি, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি সেই আর্ট ফর্মকে ডিকোড করে সে, এবং কিংবা ওটাকে আর্টিকুলেট করে, এবং সেই আর্টিকুলেশনটা সে শেয়ার করে যে এই ছবিটা দেখে সে এইটা বুঝছে। কিন্তু একটা ছবিকে যখন ছবি নিয়ে লেখালেখি হবে, সেটা কিন্তু শুধুমাত্র পার্সোনাল চয়েস থেকে সেটাকে ডিকোড করলে হবে না, সেটাকে যুক্তি দিয়ে বোঝাইতে হবে যে এই ছবিটা কেন গুরুত্বপূর্ণ, কেন এই ছবিতে এই কথা বলা হয়েছে, কেন এটা। কারণ আমি তো আমার ছবিকে 10 বছর আগাইতে চাই। আমি যখন 70-80 দশকে যেসব সিনেমা দেখে উজ্জ্বল কিছু কথা বলতেছিল ফিল্ম নিয়ে, কিছু নাম মেনশন করতেছিল, সো আমি যখন বলি যে এই সিনেমাগুলো গুরুত্বপূর্ণ, ওই সিনেমাগুলো সেই সময়ের জন্য একটু ফিউচারিস্টিক ছিল, আগানো ছিল গল্প বলা থেকে, ভঙ্গি থেকে। সো আমার কাছে মনে হয় যে আমাদের ফিল্ম মেকারদের উচিত গল্প বলার জায়গা থেকে, সবচেয়ে বড় ব্যাপার গল্প তো চিন্তা, সো ওই চিন্তার জায়গা থেকে দর্শকের সাথে ফিল্ম মেকারের ওই চ্যালেঞ্জটা থাকা জরুরি। সেইটা আমার কাছে মনে হয় সবসময় সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাবে। আর বাকি সব চ্যালেঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই থাকে। এটা সবাই শাকিব খানকে বলে, কিন্তু বাংলাদেশের সুপারস্টার কিন্তু আপনারা, আমি নিজে ব্যক্তিগতভাবে। কারণ কি জানেন, এই যে ঈদ সেমিনার 7 দিন যা কিছু আলোচনা সব কিছু আপনারাই কিন্তু কেন্দ্রবিন্দু। তাড়াহুড়ারও একটা বিষয় ছিল এবার ঈদে, কিংবা অন্য গেল বছরের ঈদে, গেল ঈদেও আমি দেখেছি যে একটা বিষয় যে তাড়াহুড়া আছে একটা আমাদের মধ্যে। আমরা কত আগে 2 মাসে 1.5 মাসে আমরা একটা ছবি করতে চাই। আসলে একটা ছবি কি 2 মাসে 1.5 মাসে বা 2.5 মাসে 3 মাসে হয়? মানে নির্মাণের জায়গা, পোস্ট প্রোডাকশন পরে হয়তো আগে হচ্ছে। তো এটা একটু যদি আমরা আগে দেখি, তা আমার মনে হয় যে মানে দর্শক আসলে আমার কাছে মনে হয়, আমি আজ দর্শক হিসেবে বলি যে আমরা আসলে ক্যামেরা এখন টেলিভিশনে যদি আমরা কাজ করি, আমি বুঝি যে যে মানুষটা কথা বলছে সে আসলে সত্যি বলছে কিনা, এটা খুব স্পষ্ট। মানে এখন আসলে ক্যামেরার ফাঁকি দেওয়ার খুব কম। আর আপনারা যে ক্যামেরা দিয়ে ছবিটা বানান, এটা অনেক ভালো মানের হয়, অনেক প্রযুক্তি সম্পন্ন হয়। সো দর্শক শিল্পীরা, যেমন আপনি শাকিব খানের কথাই বলছিল, তার গিটার বাজানোর কর্ড ঠিক হচ্ছে না, মানে দর্শক কিন্তু এটা বুঝে যে আসলে আমি যে কথা বলছি, মানে ও যে ক্যারেক্টারটা প্লে করছে আসলে এটা হচ্ছে কিনা। বা শুভ ভাই যে অ্যাকশনটা করছে, উনি আসলে ওই অ্যাকশনটা আসলে কতখানি মানে দর্শকরা কান করে। ও তো আসলে মানে হয়তো আমরা আসলে মানে তুলনা করতে চাই না, কিন্তু ও যখন শাহরুখ খান দেখে, রণবীর সিং দেখে, ও এসে সিনেমা হলে আসলে মানুষ, আমরা তো আসলে ওপেন যেহেতু জায়গাটা, আমরা আসলে দেখি যে আমার নায়কটা কীরকম করছে কিনা। যখন হচ্ছে তখন আমার কাছে খারাপ লাগছে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে দর্শক যেহেতু সবই বুঝে, এসে ভালোটা বলবে খারাপটা বলবে। একজন বলছিলেন যে সুমন ভাইয়ের মতো বলছিলেন যে দর্শকদের কানেক্ট করার যে বিষয়টা, দর্শকরা আসলে বলবে তাদের মূল্যায়নটা বলে, আমরা ডিরেক্টর আসলে কতখানি সেখান থেকেই শিক্ষা নিই, সেটা একটা প্রশ্ন। যে আসলে আচ্ছা দর্শক যেটা বলছে আমি এটা কারশেড করি কিনা, সেটা না করে আমি দেখেছি অধিকাংশ ডিরেক্টরকে এবার ঈদেও যে এটার কাউন্টার দিতে, যে না আমার বিষয়টা এটা না, উনি ইচ্ছা করে এটা বলছে। হয়তো কেউ কিছু ইচ্ছা করে বলছে, বাট আমার কাছে মনে হয় দর্শকদের ভিউ যেটা, সেটা যদি মূল্যায়ন করি আমরা, আমাদের যে ক্রাইসিসগুলি আসতে থাকবে, আমরা শিখছি, সবসময় শিখছি, এটা হবে, কিন্তু সমাধান হবে। আর সরকারের কাছে আমরা তেজাবের উদ্যোগেই আমরা তথ্যমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী দুজনের সাথে আমরা বসছি, খুব দ্রুত বসে আমরা সার্ভারের যে বিষয়টা, টিকিটিংয়ের যে বিষয়, 2টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। যেহেতু চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করা হয়েছে 2012 সালেই, সো এটার একটা ভালো একটা ফান্ড আছে 1000 কোটি টাকার মতো, আমরা সেটা নিয়ে আসলে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা লাগবে। অনেক ধন্যবাদ রুশু ভাই, জুয়েল ভাই, উজ্জ্বল ভাই, সুমন ভাই, সুরজ ভাই, চন্দ ভাই, আপনারা এই আয়োজনে এসেছেন এবং আমাদের সময় দিয়েছেন। এই আলোচনা থেকে যা এসেছে, আমরা মনে হয়, আমাদের কাছে বিশ্বাস যে অন্য পরিচালকরা শুনছে, যারা আগামীতে ছবি বানাবে, তারা এখান থেকে কিছু না কিছু হয়তো 2-1 শব্দ যদি নেয়, আমাদের জন্য আসলে ভালো, পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।